স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি সালেজুর চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছি পুরো সংবাদে। অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতা ভয়ঙ্কর রূপে প্রাণঘাতী হয়ে উঠতে পারে, আর কোভিড পরবর্তী সময়ে স্বাস্থ্য খাতে তা হবে অশনি সংকেত। এমন শঙ্কার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই সংকট কাটাতে প্রয়োজন বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে প্রযুক্তি ও জ্ঞানের পারস্পরিক বিনিময়। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে আন্তর্জাতিক আলোচনায় এসব কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শাহ আলী জয়ের রিপোর্টে বিস্তারিত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে, বাংলাদেশে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যাওয়া রোগীদের 70 থেকে 80% মধ্যে সুপারবাগ ব্যাকটেরিয়ার সংক্রমণ পাওয়া যায় এবং এর 25% ব্যাকটেরিয়াই বাজারে পাওয়া সব ধরনের অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্স বা প্রতিরোধী। এছাড়া 60% টাইফয়েড জ্বরে সিপ্রোফ্লক্সিনের মতো ওষুধ অকার্যকর হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, মানবদেহে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াই এর মূল কারণ, আর এমনটি ঘটে থাকে মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক গ্রহণের কারণে। এমন বাস্তবতায় বার্বাডোসের আয়োজনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হলো অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ বিষয়ে এই বৈশ্বিক সম্মেলন। বিশ্ব নেতাদের এই প্ল্যাটফর্মে কোর চেয়ারম্যানের ভূমিকা পালন করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় কার্যকর অ্যান্টিবায়োটিকের সংখ্যা কমে যাওয়াকে তিনি তুলনা করেন অশনি সংকেতের সঙ্গে। The world is now witnessing the devastating pandemic of COVID-19. However, antimicrobial resistance may cause even more lethal pandemics in future. Failure to tackle this hazard in time will result in huge loss of human lives, animals and plants. শেখ হাসিনা বলেন, এমন দুর্যোগ কাটিয়ে উঠতে 2015 সালে জাতিসংঘ ঘোষিত কর্ম পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। We have developed a 6-year national strategic plan and national action plan on antimicrobial resistance containment ARC. The Prime Minister of Barbados and I stand ready to work with all relevant stakeholders in contributing to the fight against AMR. জাতিসংঘ ঘোষিত কর্ম পরিকল্পনা বাস্তবায়নে তার 5 দফা প্রস্তাবনার কথাও এ সময় তুলে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। চীনের ভ্যাকসিন সিনোফার্ম দেশে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এ নিয়ে দেশে করোনার জন্য মোট অনুমোদন প্রাপ্ত ভ্যাকসিনের সংখ্যা দাঁড়ালো 3। প্রতিষ্ঠানটির মহাপরিচালক বলেছেন, কাঁচামাল হাতে পেলে 1.5 মাসের মধ্যেই টিকা উৎপাদনে যাওয়া সম্ভব, আর প্রযুক্তি হস্তান্তর হলে উৎপাদন শুরু হতে সময় লাগবে অন্তত 6 মাস। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দেশের যে কোনো ফার্মাসিউটিক্যালস চাইলে তাদের টিকা তৈরির অনুমোদন দেওয়া হবে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা স্পুটনিক ভি এরপর দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেল চীনের টিকা সাইনোফার্ম। বৃহস্পতিবার এই টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানান, 2 সপ্তাহের মধ্যেই আসবে চীনের উপহার দেয়া 5 লাখ ডোজ টিকা। এছাড়াও দেশে টিকা উৎপাদনের বিস্তারিত জানান তিনি। যদি এটি বাল্ক নিয়ে এসে করা হয়, তাহলে কিন্তু 1 থেকে 2 মাসের মধ্যেই কিন্তু এটা আমরা উৎপাদনে যেতে পারবো। আর যদি টেকনোলজি ট্রান্সফার হয়, সেখান থেকে 5 থেকে 6 মাস সময় লেগে যেতে পারে। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের যে কোনো ফার্মাসিউটিক্যালস চাইলে দেশেই টিকা তৈরির অনুমতি দেওয়া হবে। কেউ যদি এখানে দেশে বানাতে চায় ভ্যাকসিন, সেই সুযোগও আমরা দিচ্ছি, আমরা বলেছি। এবং আমাদের দেশে ফ্যাসিলিটি আছে 2-1টা, সেখানেও তারা ভ্যাকসিন তৈরি করতে পারে। তবে সিরাম থেকে টিকার চালান না আসায় এখনো টিকা নিয়ে অনিশ্চয়তায় আছেন অন্তত 13.5 লাখ মানুষ, যাদের সমস্যা নিরসনে গঠিত পরামর্শ কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দুটো ভ্যাকসিনই, দ্যাট ইজ অ্যাস্ট্রাজেনেকা অথবা ধরেন স্পুটনিক অথবা সাইনোফার্ম, দ্বিতীয় ডোজ সাইনোফার্ম বা স্পুটনিক থেকে দেওয়া যায় কিনা, এটা আমাদের বিশেষজ্ঞরা খুব তাড়াতাড়ি একটা রিপোর্ট দেবে, তবে হয়তো দেওয়া যাবে। টিকা নিয়ে জনমনে অনিশ্চয়তার কোনো কারণ নেই বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব। সবার আগে আমরা কিন্তু এই টিকার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, উনি অগ্রিম টাকা দিয়েছেন, সেভাবে আমরা টিকা পেয়েছি এবং এখন বিকল্প সূত্র থেকেও আমরা
টিকা সংগ্রহের কার্যক্রম চলছে এবং আমরা ইনশাল্লাহ আমরা সেই জায়গাটাতেও সফল হব। ওষুধ প্রশাসন অধিদপ্তরের তথ্য মতে দেশে টিকা উৎপাদনে সক্ষম 3টি বেসরকারি মালিকানাধীন ফার্মাসিউটিক্যালসের মধ্যে একটি ফার্মাসিউটিক্যালস প্রতি মাসে 80 লাখ ডোজ টিকা উৎপাদনে সক্ষম। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবার দেশে করোনা পরিস্থিতির খবর। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে 88 জনের মৃত্যু হয়েছে, আর নতুন রোগী শনাক্ত হয়েছে 2341 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ পর্যন্ত দেশে মোট 7,56,955 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন 11,393 জন। মোট সুস্থ হয়েছেন 6,77,101 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 24,928 জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 9.39%। প্রায় 1.5 মাস পর করোনায় রোগী শনাক্তের হার 10-এর নিচে নামল। করোনা ভাইরাসের মরণ থাবা থেকে কোনোভাবেই নিজেদের রক্ষা করতে পারছে না ভারত। একদিনে দেশটিতে আবারও সর্বোচ্চ শনাক্ত মৃত্যুর রেকর্ড গড়েছে। আর 24 ঘন্টায় বিশ্বজুড়ে করোনা সংক্রমণ পূর্ববর্তী দিনের চেয়ে আরও বেড়েছে। একদিনে আক্রান্ত হয়েছেন 8,69,000 মানুষ, আর প্রাণহানি হয়েছে 14,725 জনের। এদিকে আগামী বছরের মধ্যে কোভিড-19 প্রতিরোধে মুখে খাওয়ার ওষুধ বাজারে আনার পূর্বাভাস দিয়েছে ফাইজার। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। করোনা ভাইরাসের মরণ থাবায় জর্জরিত হয়ে পড়েছে ভারত। কোনোভাবেই সংক্রমণে লাগাম টানতে পারছে না মোদী প্রশাসন। 24 ঘন্টায় একই সাথে করোনা শনাক্ত ও প্রাণহানি উভয়েরই রেকর্ড গড়েছে দেশটি। একদিনে সংক্রমণ ঘটেছে 3,79,000-এর বেশি, প্রাণহানি 3,647 জন। দেশটিতে শনাক্ত হওয়া নতুন করোনা ভ্যারিয়েন্টটি মারাত্মকভাবে প্রকোপ ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে ভারতের নতুন করোনা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে তাদেরই টিকা কোভ্যাক্সিন কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা উপদেষ্টা ডক্টর অ্যান্থনি ফাউসি। ব্রাজিলেও অব্যাহত রয়েছে সংক্রমণের ঊর্ধ্বগতি। একদিনে 77,000-এর বেশি আক্রান্ত ও 3,000-এর অধিক প্রাণহানি হয়েছে দেশটিতে। আর 24 ঘন্টায় 55,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, প্রাণহানি 8%। তবে মহামারীর তাণ্ডবের এমন পরিস্থিতিতে ইতিবাচক তথ্য দিলেন বায়োএনটেকের প্রধান উঘুর সাহিন। তিনি বলেন, আগামী 4 মাসের মধ্যে ইউরোপ করোনার বিরুদ্ধে হার্ড ইমিউনিটি অর্জন করতে সক্ষম হবে বলে আশাবাদী তিনি। আর আগামী বছর নাগাদ করোনা প্রতিরোধে মুখে খাওয়ার ওষুধ আসতে পারে বলে জানিয়েছেন ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা। এদিকে করোনা মহামারী গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়িয়েছে বলে বুধবার মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে 12,82,00,000-এরও বেশি মানুষ। নিবিড় আমিন, নিউজ 24। তৃতীয় ধাপের লকডাউনেও স্বাভাবিক রাজধানীর জনজীবন। তবে স্বাস্থ্যবিধি মানা শর্তে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন কেউ কেউ। আবার কোথাও কোথাও স্বাস্থ্যবিধির ব্যবস্থাপনা নিয়ে রয়েছে নানান অভিযোগ। মাস্ক ব্যবহারের উদাসীনতা দেখা গেছে বিভিন্ন বিপণী বিতানগুলোতেও। এদিকে চলমান বিধি নিষেধে গণপরিবহন ছাড়া অন্যান্য যানবাহন স্বাভাবিক দিনের মতোই ছিল। আরিফিন শাকিলকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তালুকদার বিপ্লব। রাজধানীর ধানমন্ডি রাফা প্লাজার দোকানীদের অভিযোগ, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানার ব্যবস্থা করা হয়নি এখানে। আমার মেয়েটা হঠাৎ করে একটু বায়না ধরছে একটু কাপড় কিনতো, আমি চিন্তা করলাম মার্কেটে আসলে ভিড় আছে কিনা। ম্যানেজমেন্ট যদি কঠোর হইতো, আমাদের যারা ওই যে নিষেধ নিরাপত্তা আছে তাদেরকে বলতে যে প্রত্যেকটা কাস্টমারকে আপনি মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার দিতে। বৃহস্পতিবার লকডাউনের তৃতীয় ধাপের প্রথম দিনে এমন চিত্র দেখা যায় রাজধানীর বেশ কিছু শপিং মলে। তবে আজ মৌচাক এলাকার কয়েকটি মার্কেটে প্রবেশ করতে স্বাস্থ্যবিধি মানাই ছিল প্রথম শর্ত। এমনকি স্বাস্থ্যবিধি মেনে দোকান পরিচালনা করতে অঙ্গীকারবদ্ধ এখানকার ব্যবসায়ীরা। নির্দেশনা অনুযায়ী আমরা দোকানপাট চালাচ্ছি, তবে আশানুরূপভাবে আমরা কাস্টমার পাচ্ছি না। স্বাস্থ্যবিধি আমরা যথেষ্ট পরিমাণে যতটুকু বলা হয়েছে আমাদের দেশে আইনগতভাবে আমরা ততটুকুই মানছি।
এদিকে লকডাউনে গণপরিবহন বন্ধ রয়েছে, তবে অনেকটাই বাধা ছাড়া চলছে বিভিন্ন যানবাহন। নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন অনেকে। আমি বেরিয়েছি তো, আমার বাল বাচ্চা আছে, দুটো ছেলে আছে, মেয়ে আছে, ওদেরকে খাওয়াইতে হবে না, বাসায় বাজার টাজার করতে হবে, কাজের জন্য দেখি কাজ করা যায় কি না, কতটুকু করা যায়। তবে স্বাস্থ্যবিধি মানতে এবং প্রয়োজন ছাড়া যাতে কেউ ঘর থেকে বের না হতে পারে তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ সচেতন মহলের। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। এদিকে করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবি জানিয়েছে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। পাশাপাশি করোনায় ক্ষতিগ্রস্ত পরিবহন মালিক শ্রমিকদের জন্য বিশেষ প্রণোদনার দাবি তাদের। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা। প্লাবন রহমানের রিপোর্ট। এখনো আশঙ্কাজনক দেশের করোনা পরিস্থিতি। প্রতিদিন প্রাণঘাতী এই ভাইরাসে জীবন হারাচ্ছে প্রায় 100-র কাছাকাছি মানুষ। এর মধ্যে সরকারের কঠোর বিধিনিষেধ চললেও গণপরিবহন ছাড়া যেন সবকিছুই অনেকটা স্বাভাবিক। চলছে দোকানপাট, শপিং মলও। রাজধানীতে জট লাগছে ব্যক্তিগত যানবাহনের, কিন্তু গণপরিবহন বন্ধ থাকায় এ সময় বিপাকে সংশ্লিষ্ট শ্রমিক মালিকরা। কোনো সংগঠন নেতা আমাদের পাশে দাঁড়ায়নি। আমাদের দিন আনা দিন খাওয়া, এখন যে কষ্টটা আছে, কষ্টটা মানে আমরা ছাড়া আর সঙ্গে আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। এমন পরিস্থিতিতে গণপরিবহন চালুর দাবিতে গাবতলীতে বিক্ষোভ করেছে পরিবহন মালিক শ্রমিকরা। তথ্য বলছে, প্রতিদিন কমপক্ষে 2 কোটি যাত্রী বিভিন্ন গণপরিবহনে সড়ক পথে যাতায়াত করে, যে খাতের সঙ্গে প্রায় 3 লাখ বাস, মিনিবাসের 30 লাখ শ্রমিকের জীবন জীবিকা নির্ভরশীল। পরিস্থিতি বিবেচনায় তাই স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চালুর দাবি বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে পুনরায় এই দুর্যোগ সময় কঠোর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালনা করার সুযোগ দানে আকুল আবেদন। মূলত 4 দফা দাবি নিয়ে রাজধানীর গাবতলীতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। সেক্ষেত্রে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবহন মালিক শ্রমিকদের জন্য বিশেষ প্রণোদনা তহবিল বরাদ্দেরও দাবি তাদের। ক্ষতিগ্রস্ত গণপরিবহন মালিকদের গাড়ি মেরামত এবং কর্মরত শ্রমিক কর্মচারীবৃন্দের বেতন, ঈদ বোনাস, পুনর্বাসনের জন্য বিশেষ প্রণোদনা হিসাবে 5,000 কোটি টাকা বিশেষ প্রণোদনা তহবিল থেকে স্বল্প সুদে সহজ সত্ত্বে 5,000 কোটি টাকা বরাদ্দের আবেদন। সর্বোপরি করোনার এই দুঃসময়ে দেশের অর্থনীতির অন্যতম প্রধান পরিবহন খাতে সরকারকে পাশে চাই সংশ্লিষ্টরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। দেশে ফিরতে কলকাতায় বাংলাদেশি মিশনের ছাড়পত্র পেতে চরম ভোগান্তিতে বাংলাদেশিরা। গেল 1 মাসেই প্রায় 10,000 বাংলাদেশি ভারতে চিকিৎসা নিতে গিয়ে আটকা পড়েছেন, যাদের বেশিরভাগই এখন দেশে ফিরতে ধর্ণা দিচ্ছেন হাইকমিশনে। আর তাদেরকে এনওসি দিতে হিমশিম খাচ্ছেন কলকাতার বাংলাদেশ মিশনের কর্মকর্তারা। কলকাতা প্রতিনিধি ভাস্কর সর্দারকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। এনওসি বা দেশে ফেরার ছাড়পত্র পেতে কলকাতায় বাংলাদেশ মিশনের সামনে আটকে পড়া বাংলাদেশিদের এই দীর্ঘ লাইন। বেশিরভাগই মেডিকেল ভিসাধারী, অর্থাৎ অসুস্থ। বাংলাদেশ ভারত বর্ডার খুলতে এখনো বাকি দীর্ঘ সময়। সব ঠিক থাকলে আগামী 9 মের পর খুলতে পারে বাংলাদেশের সীমান্ত। এমন পরিস্থিতিতে কেউ কেউ রোগী নিয়ে রাস্তার উপরই রাত কাটাচ্ছেন। এমন অমানবিক দৃশ্য দেখে মুমূর্ষু রোগীদের মিশনে বা কোথাও সামান্য থাকার ব্যবস্থা করে দিচ্ছেন মিশন কর্মকর্তারাই। প্রায় 2 মাস উপরে হয়ে গেল বেঙ্গালুরু থেকে আসলাম, কোনো টাকা পয়সা নেই, খুব সমস্যায় আছি। ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী শুধু গত মাসেই ভারত গেছে 10,400 জনের মতো বাংলাদেশি। অনেকেরই ভিসার মেয়াদ শেষ হচ্ছে মে মাসের 9 তারিখের আগে। তারপরও সময়ের আগে দেশে ফিরতে না পারলে তাদের বাড়তি জরিমানা গুনতে হবে। এনওসি নেবো, আবার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবো, তাহলে আমরা 2 দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছি। একদম টাকা শেষ হয়ে গেছে আমাদের সব, আমরা অনেক ক্ষতিগ্রস্ত। নিরুপায় মিশন কর্মকর্তারাও। অনেকে করোনা আক্রান্ত হওয়ায় লোকবল সংকট নিয়েই চেষ্টা করে যাচ্ছেন তারা। এ পর্যন্ত 800-র বেশি এনওসি ইস্যু করেছেন, জমা আছে আরও 500-র মতো। আমাদের এই কনসুলার উইংয়ে বলে 3-4 জন আক্রান্ত, যারা ভালো এখানে সার্ভিস জনগণের জন্য সার্ভিস দেয় তারা আক্রান্ত। তারপরে আমাদের অফিসার অনেকে আক্রান্ত। 26 তারিখ থেকে আগামী মাসের 9 তারিখের ভিতরে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে সেগুলোকে আমরা প্রথম অগ্রাধিকার দিচ্ছি। এদিকে বৃহস্পতিবারও বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন 105 জন বাংলাদেশি। আর বাংলাদেশ থেকে নিজ দেশে ফিরে গেছেন 50 ভারতীয় নাগরিক। ভারত থেকে দেশে ফেরা বাংলাদেশিদের সবাইকে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়েছে সরকার।
লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। চলমান করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী 23 মে থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। বৃহস্পতিবার করোনার ক্ষতি পুষিয়ে নিতে 2021-2022 অর্থ বছরে করোনায় বিপর্যস্ত বাজেট কেমন হওয়া উচিত শীর্ষক ভার্চুয়াল সংলাপে একথা জানান সচিব। বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আগের সিদ্ধান্তই বহাল রয়েছে। সেই মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা নিতে নির্দেশনাও দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2020-21 সালে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পিছিয়েছে। বৃহস্পতিবার ভর্তি কমিটির জরুরি সভার সিদ্ধান্তে ভর্তি পরীক্ষার পুনর্নির্ধারণের ঘোষণা দেওয়া হয়। নতুন তারিখ অনুযায়ী 6 আগস্ট ক, 7 আগস্ট খ, 13 আগস্ট গ এবং 14 আগস্ট ঘ ও চ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে 31 জুলাই। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসক দলের এক সদস্য টেলিফোনে নিউজ 24-কে এই তথ্য জানিয়েছেন। নবগঠিত 10 সদস্যের মেডিকেল বোর্ডের চিকিৎসক দল খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। এর জন্য বেশ কয়েকটি মেডিকেল চেকআপের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে, এজন্য আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া তারা দিচ্ছেন না। তবে রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে আরও 3 থেকে 4 দিন তাকে থাকতে হবে। গেল মঙ্গলবার এখানে ভর্তি হন খালেদা জিয়া। বুধবার 10 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাদ্রাসা দখলের অভিযোগ উঠেছে হেফাজত নেতা মামুনুল হক ও তার পরিবারের বিরুদ্ধে। 2001 সালে মারধর করে মাদ্রাসা থেকে 30 জন ছাত্র শিক্ষককে বের করে দেয় তারা। মাদ্রাসার অধিকার নিয়ে করা মামলায় জিতলেও 3 বার মামুনুলদের সরানোর উদ্যোগ নেওয়া হয়, কিন্তু তাদের প্রভাবের কারণে 7 বছরেও তা কার্যকর হয়নি। নাইমাল জিকো জানাচ্ছেন বিস্তারিত। জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা দখলের মধ্য দিয়েই উত্থান হেফাজত নেতা মামুনুল হকের। 2001 সালে তার বাবা আল্লামা আজিজুল হকের নির্দেশেই মাদ্রাসাটি দখল করে মামুনুল ও তার ভাই। পিটিয়ে বের করে দেওয়া হয় 30 জন ছাত্র শিক্ষককে। বিতাড়িত এই কমিটির অভিযোগ, মাদ্রাসায় রাজনীতি প্রবেশ করানোর চেষ্টায় তৎকালীন মাদ্রাসার কর্মকর্তা মামুনুল হকের বাবা আল্লামা আজিজুল হককে পারিশ্রমিক দিয়ে বাসায় থাকতে বলা হয়। কিন্তু রমজান মাসে লোক কম থাকায় সেই সুযোগে মামুনুল ও তার বাহিনী মাদ্রাসাটি দখলে নেয়। ওই আগে দেখছি যে এরকম বাইরে থেকে লোক আসতেছে, তখন দরজা বন্ধ করে রাখছিলাম। পরে ওই অনেকক্ষণ পিটাপিটি করার পর যারা বলতেছে যে দরজা না খুললে ভেঙে ফেলাম, তখন দরজা খুলছি। যখন দরজা খুলছে, খোলার সাথে সাথে আমি ধরছি, আমার পাশে শহীদও ধরছে, শহীদ ভাই ধরছে। কত সময় এই হুজুরে বাইর করে নিয়ে তার বাসায় নিয়ে দিয়েছে। কমিটিরা তাকে সাময়িক সময়ের জন্য তাকে বের করলো। তো এখন পরবর্তীতে যখন আবার ক্ষমতা যখন সরকার পরিবর্তন হলো, তখন আবার তারা এই মাদ্রাসাকে দখল করলো। পরে বিতাড়িত কমিটি এই মাদ্রাসার পাশেই একই নামে খুলে আরও একটি মাদ্রাসা। পুরনো মাদ্রাসাটি হাতছাড়া হলেও এখনও তারা মাদ্রাসার ছবি ও ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার, মাদ্রাসার খাজনা সহ অধিকাংশ খরচই বহন করছে। 2001 সাল থেকে আজ 2021 সাল পর্যন্ত প্রতি বছরের যে ট্যাক্স, খাজনার যে রসিদ আছে, এই রসিদের ট্যাক্স আমরাই দিয়ে আসতেছি। তারা এর কোনো রসিদ দেখাইতে পারবে না। কমিটির নামে মাদ্রাসা, কমিটি যারা থাকবে তারাই মাদ্রাসা, তো কমিটিতে সব আমাগো। এরপরে তারা যাই কেস করছে কমিটি, এই কেস করে এই কেস 3 বার উচ্ছেদের অর্ডার হয়েছে। উচ্ছেদ করা আমরা পারি নেই। মাদ্রাসা দখলের মধ্য দিয়ে শুরু হলেও ধর্মীয় শিক্ষামূলক প্রতিষ্ঠানই পরবর্তী সময়ে হয়ে ওঠে মামুনুল ও তার পরিবারের প্রধান বাণিজ্য। সাধারণ মানুষকে ধর্মের নামে প্রতারণা করে গড়ে তুলেছেন অর্থ সম্পদের পাহাড়। নাইমাল জিকো, নিউজ 24, ঢাকা। রাজধানীর পল্টন থানার মামলায় হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবি ও সংগঠনটির নেতা হাফেজ মোহাম্মদ মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাশেমের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার রিমান্ড শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই আদেশ দেন। এর আগে তাদের আদালতে হাজির করে পল্টন থানার মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। এদিকে হেফাজতে বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবিরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
কৌমিপন্থীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার আওতা আনা সহ 7 দফা দাবি জানিয়েছে ইসলামী ফ্রন্ট। বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুস সামাদ বলেন, বর্তমান পরিস্থিতির জন্য হেফাজত দায়ী, তবে সরকারও দায় এড়াতে পারেন না। জঙ্গিবাদের প্রতি কঠোর না হওয়ায় তারা মাথাচাড়া দিয়ে ওঠার সাহস পেয়েছে। সংবাদ সম্মেলনে হেফাজত ইসলামকে নিষিদ্ধ, তাদের অর্থ মদতদাতাদের বিচারের মুখোমুখি, খেলাফত মজলিসের নিবন্ধন বাতিল সহ 7 দফা দাবি উপস্থাপন করা হয়। সংবাদ একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। বাড়িতে করোনার প্রাথমিক চিকিৎসা নিশ্চিতে আক্রান্ত পরিবারের সদস্যদের প্রশিক্ষণ দেবে গণস্বাস্থ্য কেন্দ্র। বৃহস্পতিবার দুপুরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে গণস্বাস্থ্য ভ্রাম্যমাণ করোনা চিকিৎসা সেবার উদ্বোধনী অনুষ্ঠানে এমন ঘোষণা দেন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এ সময় জানান, বাড়িতে বসে করোনার প্রাথমিক চিকিৎসা দিতে ট্রেনিং দেবেন তারা, আর প্রয়োজনীয় ওষুধ বিনা পয়সায় সরবরাহ করবে গণস্বাস্থ্য কেন্দ্র। আগামী 10 মের মধ্যে শ্রমিকদের বেতন ভাতা ও বোনাস পরিশোধ করতে গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। বিকেলে শ্রম ভবনে আয়োজিত এক বৈঠক শেষে এই আহ্বান জানান তিনি। বৈঠকে গার্মেন্টস মালিক, শ্রমিক নেতৃবৃন্দ ছাড়াও ILO মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এ সময় নিজেদের বিভিন্ন সমস্যা ও তা মোকাবেলায় করণীয় তুলে ধরেন সংগঠনগুলোর নেতারা। বিশেষ করে সব শ্রমিকদের জন্য ঈদের পরে করোনা টিকা দেওয়ার দাবি ওঠে। করোনার মাঝেও কারখানা খোলা রাখায় সরকারি সিদ্ধান্তে গার্মেন্টস শ্রমিক মালিক সবাই উপকৃত হয়েছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। 10 তারিখের মধ্যে দেওয়ার কথা। আমার মনে হয় ওইভাবে আমরা মে মাসে আর অধিক না এগুলোই ভালো হয়। এর আগের যে বেতন মজুরিগুলো আর বোনাস এটা যেন দিয়ে দেওয়া হয়, এটা যেন দিয়ে দেন আপনারা মালিক ভাইদের। আমি অনুরোধ করব, আপনাদের কষ্ট হলেও আপনারা দিয়ে দেবেন, এবং এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবারে সারার সৌজন্যে ঈদ বাজারের খবর। জমে উঠেছে ঈদের কেনাকাটা। পছন্দসই পোশাক কিনতে রাজধানীর বিভিন্ন শপিং মলগুলোয় ক্রেতাদের ভিড় দেখা গেছে। ক্রেতাদের আকৃষ্ট করতে দেশীয় পোশাকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। তবে এবারে মেয়েদের চাহিদা বেশি ভারতীয় পোশাকের। গরমের কথা চিন্তা করে এবার সুতি কাপড়কে প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। বাঙালির উৎসব মানেই বাহারি কারুকাজ আর রং বেরঙের পোশাকের সাজ। কিছুদিন পরে ঈদ, সেই আনন্দ আরো উৎসব মুখর করতে বাহারি পোশাকের খোঁজে বেশিরভাগ মানুষই ছুটছেন বিপণী বিতানে। এ দৃশ্য রাজধানীর শান্তিনগরের কর্ণফুলী মার্কেটের। ঈদের বাকি আর 2 সপ্তাহ, তাই চলমান লকডাউনে কেনাকাটা সেরে নিচ্ছেন ক্রেতারা। ঈদ মানে ভিন্নতা, অন্য এক আয়োজন। তাই তো পোশাকের বাহারে কেউ খোঁজেন বিদেশি, কেউ খোঁজেন দেশীয়, কেউ বা আবার মাথায় রাখছেন গরমের কথা। রেগুলার তো আর আসা হচ্ছে না, কয়েকদিন পর পর আসা হচ্ছে। সারারা খুঁজছিলাম। ঈদে তো প্রতিবারই বিভিন্ন প্ল্যান থাকে, এবার তো করোনার মধ্যে দেখি সারারার মধ্যে সারারা গাউন এসবের মধ্যে কিছু খুঁজতেছি। ঈদে আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, ওদেরকে গিফট করতে হবে, ওদের জন্য কেনাকাটা করতেছি। দোকানিরা বলছেন এবার কারুকাজ ও মান উন্নত হওয়ায় ভারতীয় পোশাকে বেশি আগ্রহ মেয়েদের। এর সাথে আছে বাহারি রং। সারারা আর গারারা হবে, আর গাউনগুলো এগুলোই নতুন আসছে। কাস্টমার চাহিদা বেশি আপনার সারারার ভিতরে। এর মধ্যে যা পাচ্ছি দেখতেছি আর কি, মেয়েদের মন রাখতে হইতেছে, বাচ্চাদের মন রাখার জন্য আসতে হচ্ছে। গ্রাহকরা ওই টাইপের ড্রেস চাইতেছে যেগুলো আপনার পরিপূর্ণভাবে কাজ করা, জামা কাজ করা, ওড়না কাজ করা, সালোয়ার কাজ করা। আমাদের এখন যে কালেকশনটা আছে উপযোগী কালেকশন আছে, কিন্তু এর কাস্টমারটা এখন অ্যাভেলেবেল না। গণপরিবহন বন্ধ থাকায় ক্রেতা সমাগম কম বলে জানান বিক্রেতারা। তবে শেষ মুহূর্তে বেচাকেনা জমে উঠবে এমন প্রত্যাশা তাদের।
ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বছর শেষে মোট দেশজ উৎপাদন জিডিপি কত হবে মহামারীর মধ্যে তা আলোচনার সময় নয়, এখন সময় করোনার দ্বিতীয় ঢেউ সামাল দেয়ার। বৃহস্পতিবার ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে সিপিডি এমন পরামর্শ দিয়েছে। 2021-22 অর্থ বছরের বাজেট প্রস্তাবনা তুলে ধরার সময় এসব কথা বলেন বেসরকারি গবেষণা সংস্থাটি। বলেছেন, এখন বড় প্রকল্পের নজর দেওয়ার সময় নয়, এখন নজর দেওয়া উচিত কর্মসংস্থানের ওপর। সরকার 35 লাখ পরিবারকে যে পরিমাণ নগদ সহায়তা দিচ্ছে সেটি আরও বাড়ানো উচিত। একই সঙ্গে পরিবারের সংখ্যা ও নগদ সহায়তার পরিধিও বাড়ানোর পরামর্শ দিয়েছে সিপিডি। এছাড়া বলেছেন, স্বাস্থ্য সেবার গুরুত্বপূর্ণ পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক মওকুফ পরামর্শ তাদের। আগামী 3 জুন ঘোষণা হতে পারে 2021-22 অর্থ বছরের জাতীয় বাজেট। মহামারীকালের এই বাজেটকে সামনে রেখে সারা দেশের ব্যবসায়ী সংগঠনগুলো সরকারের কাছে এরই মধ্যে অসংখ্য প্রস্তাব তুলে ধরেছেন। এফবিসিসিআইয়ের সাবেক 2 সভাপতির মতে, বাজেট বাস্তবায়নে সবার আগে নজর দিতে হবে সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য খাতে। এক্ষেত্রে শুধু বরাদ্দ বাড়ানো নয়, তার গুণগত ব্যয় নিশ্চিত করারও তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। করোনা ভাইরাসের থাবায় গত বছরের মার্চ থেকেই বিপর্যস্ত দেশের অর্থনীতি। বহুদিন থমকে ছিল উৎপাদনের চাকা। নিম্ন আয়ের মানুষ জীবন জীবিকা নিয়ে আছেন চরম বিপর্যয়ে। কমেছে আমদানি রপ্তানি বাণিজ্যও। রেমিটেন্স বা প্রবাসী আয় ছাড়া অর্থনীতির প্রায় সব সূচকই হয়েছে নেতিবাচক। এমন বাস্তবতায় আগামী 3 জুন ঘোষণা হতে যাচ্ছে 2021-22 অর্থ বছরের জাতীয় বাজেট, যেখানে নতুন বাজেটের আকার ছাড়িয়ে যাচ্ছে 6 লাখ কোটি টাকা। প্রথমবারের মতো ঘাটতি বাজেট ছাড়াচ্ছে 2 লাখ কোটি, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে চলতি অর্থ বছরের তুলনায় কিছুটা কমিয়ে 7% ঘরে রাখা হচ্ছে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। মহামারীর এই বাজেটে সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক 2 সভাপতি। আমাদের মেডিকেল ফ্যাসিলিটি যা আছে তা হয়তো বর্তমানে সেটা মোকাবেলা করা যাচ্ছে, অনেক জায়গায় করা যাচ্ছে না, কিন্তু এটা যদি আরো সংক্রমণ বাড়ে এই পরিস্থিতিতে, তখন কিন্তু মোকাবেলা করা কঠিন হয়ে যাবে। গত বাজেটের অনেকাংশেই আমরা এডিপি গুলো বাস্তবায়ন করতে পারিনি। আমাদের এই এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে যথেষ্ট নজর দেওয়ার দরকার। কৃষক যাতে কৃষিকাজটা নির্বিঘ্নে করতে পারেন সেই দিকে বিশেষ খেয়াল রাখা দরকার। আসছে বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ দেয়া হচ্ছে 1,02,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় 7,000 কোটি টাকা বেশি। তবে বাজেটীয় আয়ের বড় অংশের নির্ভরতা এনবিআরের রাজস্ব সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছে 3,30,000 কোটি টাকা। বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার এবং মহামারীকালের বাজেট বাস্তবায়ন সরকারের বাড়তি চ্যালেঞ্জ বলে মনে করছেন এই ব্যবসায়ীরা। বাজেটের আকার বৃদ্ধির চেয়েও বাজেটের ইমপ্লিমেন্টেশনকে যাতে আমরা, কারণ আমাদের অনেক বাধা আছে এই কোভিডের কারণে। এটা একটা বড় বাজেট, গতবারের তুলনায় বড়, সেজন্য চ্যালেঞ্জও কিন্তু বহুমুখী হবে। বিশেষ করে রাজস্ব আদায়টা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আমার সময়, সেই দিকটাকে দেখতে হবে। স্বাস্থ্য খাতের বরাদ্দ এবং বাস্তবায়ন কতটা দক্ষতার সঙ্গে করা হচ্ছে তার উপর অর্থনীতি পুনরুদ্ধারের অনেকটা নির্ভর করবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সংবাদে একটা বিরতি নিচ্ছি। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। কিউর অ্যান্ড স্মাইল বাংলাদেশ ফাউন্ডেশন CSBF রাজধানীর বিজয় সরণিতে ইফতার বিতরণ করেছে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই তারা প্রতি রমজানে এলাকার গরিব দুঃখী ভবঘুরেদের মাঝে ইফতার বিতরণ এবং ঈদের বস্ত্র দান করে। করোনাকালে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, করোনা প্রতিরোধক ওষুধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী বিতরণ করেছে CSBF। রাজধানীর বেশ কয়েকটি জায়গায় কয়েকবার ফ্রি মেডিকেল ক্যাম্প করে বিনামূল্যে ওষুধ সরবরাহ সহ কয়েক হাজার মানুষকে স্বাস্থ্য সেবাও দিয়েছে তারা।
2018 সালে যাত্রা শুরু করে সিএসবিএফ। পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দরিদ্র, অতি দরিদ্র শ্রেণীর জনগণকে স্বাস্থ্যসেবা ও শিক্ষার আলোয় আলোকিত করাই সিএসবিএফ এর প্রধান লক্ষ্য। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে করোনা সংক্রমণ আর মৃতের হারের ঊর্ধ্বগতির মধ্যেই শেষ হলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ। বৃহস্পতিবার ভোটদান প্রক্রিয়া শেষ হওয়ার পর একে একে প্রকাশিত হচ্ছে বুথ ফেরত সমীক্ষার ফল। এপিবি, এনডিটিভি সহ বেশ কয়েকটি গণমাধ্যমের বুথ ফেরত সমীক্ষা বলছে আবারও রাজ্য সরকার গড়তে চলেছে তৃণমূল। এদিকে শেষ দফার ভোটেও সকাল থেকেই বিভিন্ন স্থানে শুরু হয় বিক্ষিপ্ত সংঘর্ষ। এর আগে বিধানসভার 7 দফা ভোট অনুষ্ঠিত হয়েছে। আগামী 2 মে সিংহভাগ আসনের ভোটের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। চীন নিয়ে সবাইকে সতর্ক করে দিয়ে মার্কিন কংগ্রেসে কড়া বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার 100 দিনের মাথায় কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন বাইডেন। চীনের হুমকিকে সামনে রেখে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক উপস্থিতি বজায় রাখা সহ প্রযুক্তিগত উন্নয়ন এবং বাণিজ্য আরও সম্প্রসারণের অঙ্গীকার করেন তিনি। করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় সরকারের ব্যর্থতা, জলবায়ু চুক্তি থেকে সরে আসায় যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি বিশ্বব্যাপী ক্ষতিগ্রস্ত হয়। তবে সেসব ভুলে এখন শুধুই সামনে এগিয়ে যেতে চান জো বাইডেন। মার্কিন ইতিহাসে বাইডেনই প্রথম প্রেসিডেন্ট যিনি 2 নারী নেত্রীকে পেছনে রেখে জাতির সামনে কংগ্রেসে বক্তৃতা করলেন। জানাবো খেলার খবর। 2 ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহের পথে স্বাগতিক শ্রীলঙ্কা। করুণারত্নে আর লাহিরু থিরিমান্নের জোড়া শতকে প্রথম দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ 1 উইকেটে 291 রান। গোটা দিন বল করে টাইগারদের হয়ে একটি উইকেট নিয়েছেন অভিষিক্ত বোলার শরীফুল ইসলাম। প্রথম দিনের বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। টেস্ট ক্রিকেটের সৌন্দর্য যদি হয়ে থাকে লর্ডস, গ্যাবা কিংবা মেলবোর্ন, তাহলে সেই সৌন্দর্যের হন্তারক নিঃসন্দেহে ক্যান্ডির পাল্লে কেল্লে, যেখানে ক্রিকেটটা কেবলই ব্যাটসম্যানদের, বোলাররা দর্শক মাত্র। শ্রীলঙ্কা বাংলাদেশ প্রথম টেস্টে এই বেখাপ্পা উইকেটের জন্যই পাল্লেকেল্লের কপালে একটি ডিমেরিট পয়েন্ট ঠুকে দিয়েছিলেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। তবে এরপরেও আসেনি কোনো পরিবর্তন। দ্বিতীয় টেস্টও গড়িয়েছে একই উইকেটে, যেখানে প্রথম দিন একচেটিয়া ব্যাটিং করে গেছেন স্বাগতিক ব্যাটসম্যানরা, আর বাংলাদেশের কপালে জুটেছে তপ্ত রোদে বেকার খাটনি। টস জিতে ব্যাটিং নিয়ে শ্রীলঙ্কান অধিনায়ক বিমুত করুণারত্নে এদিন লাহিরু থিরিমান্নিকে নিয়ে ওপেনিংয়েই দলকে এনে দেন 209 রান। যদিও প্রথম সেশনেই করুণারত্নের উইকেটটা পেতে পারতেন তাসকিন, যদি না সাইফ তার ক্যাচটা না ফেলতেন। সুযোগ যখন এসেছে তার ফায়দা তো তুলতেই হয়, তাই 28 রানে লাইফ পাওয়া করুণারত্নে ইনিংসটা টেনে নেন 118-তে। টাইগারদের হয়ে দিনের একমাত্র সফলতা পান এবাদতের জায়গায় টেস্ট অভিষেক শরীফুল ইসলাম। করুণারত্নকে ফেরালেও থামানো যায়নি থিরিমান্নিকে, অপরাজিত আছেন 131 রানে। সঙ্গী ওসাদা ফার্নান্দো 40 রান করে দিয়ে রেখেছেন বড় রানের আভাস, আর শ্রীলঙ্কার সংগ্রহ 1 উইকেটে 291। পার্থ বণিক, নিউজ 24। করোনা পরিস্থিতির মাঝে আজ মাঠে গড়াচ্ছে পেশাদার লিগের দ্বিতীয় পর্বের খেলা। উদ্বোধনী ম্যাচে টেবিল টপার বসুন্ধরা কিংসের মুখোমুখি উত্তর বাড়িধারা। ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। এছাড়াও করোনাকালীন সময় শুধুমাত্র বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রতিদিন 3টি করে ম্যাচ গড়াবে মাঠে, যা হবে পুরোটাই স্বাস্থ্যবিধি মেনে। আর পরবর্তী সময়ে লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত 4টি ভেন্যুতেই মাঠে গড়াবে প্রিমিয়ার লিগের ম্যাচগুলো। বিস্তারিত ম্যাচ প্রিভিউয়ে। সিদ্ধান্ত 30 তারিখেই আমাদের খেলা শুরু হবে। অবশেষে করোনা পরিস্থিতিতেই মাঠে গড়াচ্ছে পেশাদার লিগের দ্বিতীয় পর্বের খেলা। উদ্বোধনী ম্যাচে বিকেল 4টায় মাঠে নামবে বসুন্ধরা কিংস ও উত্তর বাড়িধারা। চলছে সারা দেশ জুড়ে লকডাউন, তাই সকল স্বাস্থ্যবিধি মেনেই চলবে মাঠের ফুটবল। আর আপাতত তাই শুধু ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে সবগুলো খেলা। বলা চলে ম্যারাথন খেলা। বিকেল 4টায় শুরু প্রথম ম্যাচ, তারপর সন্ধে 7টায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আবাহনীয় বাংলাদেশ পুলিশ। আর শুক্রবার দিনের তৃতীয় ম্যাচে রাত 9টায় ব্রাদার্স ইউনিয়ন লড়বে শেখ রাসেলের বিপক্ষে। মোটামুটি নতুন ঘোষণা করা সূচিতে মের 11 তারিখ পর্যন্ত 2টি ম্যাচ ছাড়া প্রতিদিনই 3টি করে ম্যাচের ধকল সামলাতে হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামকে।
তবে লিগ শুরুর আগে সবচাইতে নির্ভর বসুন্ধরা কিংস 34 পয়েন্ট নিয়ে প্রতিদ্বন্দ্বীদের অনেক পেছনে ফেলে তারা শুরু করতে যাচ্ছে প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ। কিংসের চেয়ে 8 পয়েন্ট পিছিয়ে শেখ জামাল ধানমন্ডিয়া, 9 পয়েন্ট দূরে আবাহনী। বসুন্ধরা কিংসের দল গোছানো, বিদেশি আনা এবং প্রাক মৌসুম প্রস্তুতিতেও তারা এতটুকু ঘাটতি রাখেনি। এভাবেই প্রথম লেগের 12 ম্যাচে মাত্র একটি ম্যাচে ড্র তাদের। বিপরীতে উত্তর বারিধারা টেবিলে রয়েছে 10 নম্বরে, 12 ম্যাচে মাত্র একটি জয়, 6 ড্র ও 5টিতে হার তাদের। সেই পরিসংখ্যানে হয়তো একটি নিয়ম রক্ষা সহজ জয়ই অপেক্ষা করছে কিংসের জন্য। দিনের দ্বিতীয় ম্যাচে টেবিলের 3-এ থাকা আবাহনীর প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ। আবাহনীর জয় 7টি ম্যাচে, বিপরীতে পুলিশ মাত্র 3টি ম্যাচে জয় পেয়ে রয়েছে টেবিলের 9 নম্বরে। তামিমুর রহমান, নিউজ 24। আর এই ছিল এখনকার সংবাদে। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।